স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। এই অবস্থা থেকে উত্তরণে নতুন করে ট্যাক্স বাড়ানো হয়েছে। এই টাকা জনগণের জীবন মানের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা চলছে। নির্ধারণ করা হচ্ছে অর্থগুলো কোথায় কোথায় রাখা হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা সচল করার লক্ষ্যে শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশ সহযোগিতা করছে। জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন, একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে। আমরা দেখছি যে কিভাবে এই টাকাগুলো আনা যায়। এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল করতে ভ্যাট বাড়ানো হয়েছে। এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। এছাড়া IMF এর শর্ত পূরণে সরকারের এমন উদ্যোগ কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকট তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। তার উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। IMF এর শর্ত পূরণে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, আমদানি শুল্ক। বেড়েছে বেশ কিছু খাতের কোম্পানি আয়কর। এর সঙ্গে নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকট তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? আমরা প্রথমেই বলেছি যে ভাই, আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসার বৈরী পরিবেশের কারণে রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। জানান, গভর্নর বলেছেন, ললিপপ দিয়ে ব্যবসা টিকিয়ে রাখবে না সরকার। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট। ইন্ডিয়া is very happy because মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এ সময় ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। দু একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তারা। সিটি গ্রুপ রোজার আগে ইম্পোর্ট করতে হচ্ছে, ব্যাংকগুলি এলসিও পেন করতে পারছে না। তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। একসাথে জাতীয় এবং স্থানীয় নির্বাচন করার যে আলোচনা চলছে তা বাস্তবসম্মত নয় বলে মনে করে নির্বাচন কমিশন। এছাড়া এনআইডি স্থানান্তরের সিদ্ধান্তকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এই ডাটাবেজ তৈরি করেছে ইসি, অন্য কোনো দপ্তরে এই কাজ যাওয়া যুক্তিযুক্ত নয়।
111-এর সরকারের সময় ছবিযুক্ত ভোটার তালিকার অংশ হিসেবে নির্বাচন কমিশনের হাত ধরে নাগরিকরা প্রথমে জাতীয় পরিচয়পত্র পান। এরপর দিনে দিনে এনআইডির গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে রাষ্ট্রীয় প্রায় সব ধরনের সেবার জন্য এনআইডির প্রয়োজন হচ্ছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ইসির হাত থেকে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় এনআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা নানা প্রতিবাদ জানিয়ে কর্মসূচিও দেন। এতদিন আলোচনা চলছিল বিষয়টি নিয়ে, আর তা নিয়েই সকালে আগারগাঁও ইসি ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। 2 ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, বিগত সরকারের আমলে এনআইডি ইসি থেকে স্থানান্তরের সিদ্ধান্ত সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং আপনারা জানেন যে এই ডাটাবেসটা 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এদিকে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার যে আলোচনা চলছে তা বাস্তবসম্মত নয় বলেও জানান তিনি। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বলেন, ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় নিয়ম শিথিল করা হবে। করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফিজিওথেরাপি নেয়ার পর আগের চেয়ে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুটা হাঁটাহাঁটিও করছেন তিনি, একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানালেন, বেগম জিয়ার যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট আসলে তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রফেসর পেট্রিক কেডু এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সীমান্তে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এ ঘটনায় রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, অপরাধ মুক্ত সীমান্ত গড়তে চায় ভারত, আর এজন্যই বাংলাদেশ ভারতের মধ্যে বোঝাপড়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত শুক্রবার সকালে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবির তীব্র প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখলেও দুপুর থেকে আবারও শুরু করে কাজ। পরে বিজিবির সঙ্গে প্রতিবাদে যোগ দেন সীমান্তবাসীও। তারা একযোগে প্রতিবাদ জানালে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে গণমাধ্যমকে তিনি জানান, দুই দেশের মধ্যকার সীমান্ত অপরাধ শূন্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত। পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসেই দুই দেশ বৈঠকে বসছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণেই ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। লিগ্যালি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে দুই ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংশ্লিষ্ট যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে।
সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুর এবং ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত 60 জন। কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মোখলেসুর রহমান মুকুল এবং বিএনপি নেতা রাশেদ মাহমুদ তাসিরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত 40 জন আহত হন। 12 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং 6 জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটির গঠনের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার নাথপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান ও বিএনপি নেতা শামসুদ্দিন মাস্টার। নাম প্রস্তাব নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বাড়িঘর এবং দোকানপাট। বিএনপিরাও ওদের প্রার্থীর একজন নাম দিয়েছে, জামাত ইসলাম একজন নাম দিয়েছে। আমরা ওই কথা বলতে আমিররা বলতে ওরা রামদার ঢাল নি দেখি যে সব সুইটি আসছে কেড়ে সরকারি মারার নাকি। জামাত রাখবো না দেশে গ্রামে, এরকম হুমকি দেয়। ওই উপলক্ষে আজকে মারামারি হয়েছে। ওদের হাতে সব ঢাল ফালা চরম আকারে, মানে আমার প্রায় 8-10টা লোককে ক্ষুতু করেছে, মারিছে। লিফলেট বিতরণকে কেন্দ্র করে ময়মনসিংহ এবং পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের ছাত্রাবাসের বাৎসরিক সিট ফি নির্ধারণ নিয়েই ঘটনার সূত্রপাত। এই ঘটনায় কলেজ এবং ছাত্রাবাস 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পিরোজপুরে রবিবার সকাল থেকে জুলাই ঘোষণাপত্রের পক্ষে শহরে লিফলেট বিতরণ করে শিক্ষার্থীদের দুটি পক্ষ। দুপুরে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে মুখোমুখি হয় তারা। এ সময় তাদের মধ্যে বাক বিতণ্ডার জের ধরে হাতাহাতি হয়। পরে মুখোমুখি অবস্থান নেয় তারা। উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2025 সালের জন্য সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করেছে বাংলাদেশ। স্থানীয় সময় রবিবার সকালে জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার চুক্তিতে সই করেন। এ সময় দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 1000 থেকে 100 করার দাবি জানালেও সৌদি আরব সরকার আগের সিদ্ধান্তেই অটল। সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনে ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে। হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল। এরই মধ্যে প্রাণহানি বেড়ে 16 হয়েছে। ইটনে 11 জন আর প্যালিসেডসে 5 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 13 জন। আগুনে পুড়ে 7,000-এর বেশি বাড়িঘর মাটির সাথে মিশে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি। বাতাসের গতি আরও বাড়তে পারে আর তাতে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, প্যালিসেডস অঞ্চলের আগুন সামান্য নিয়ন্ত্রণে এসেছে, যদিও ওই এলাকায় এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে 22,000 একরের বেশি জায়গা। ডিবিসি সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।